শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিতুমির। 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে শহীদ মিনারে সমাবেশ করেছেন চিকিৎসকরা। সমাবেশ শেষে তারা পদযাত্রায় অংশ নেন। চিকিৎসকদের এই আন্দোলন চলাকালেই আদালতের রায় আসে। রিটের প্রেক্ষিতে আদালত বলেন, এমবিবিএস ও বিডিএস ছাড়া ডিপ্লোমা কিংবা অন্য সনদধারীরা নামের আগে ডাক্তার পদবি লিখতে পারবেন না। এই রায়কে স্বাগত জানান তারা। আদালতের রায়ের পরও বাকি 4 দফা দাবি আদায়ের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্দেশ্যে পদযাত্রা করেন চিকিৎসকরা। তাদের সমাবেশ থেকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিশ্চিতে মানহীন মেডিকেল কলেজ এবং ম্যাটস বন্ধের দাবিও জানানো হয়। এগুলা লেখার পূর্বে তার প্রতিক্রিয়াটা কি হবে সেটা জানানো জরুরি। মানহীন যে এই শাকপদের যে প্রতিষ্ঠান আছে এগুলো বন্ধ করে দিলেই আর এই উৎপাদনটা হবে না। আর উৎপাদন না হলে তারা বলতে পারবে না যে আমি বেকার। এটা তো আরো অনেক লেন্দি প্রসেস, সেটার সাথে তুলনা করে আপনি 6 মাসের বা 1 বছরের ট্রেনিং প্রাপ্তদের কিভাবে আপনি ডাক্তারদের সাথে তুলনা করতে পারেন? আমরা তো জাস্ট লেখাপড়া কমপ্লিট করার জন্য 6 বছর চলে যায়, আর কিভাবে একটা প্রেসক্রাইবে হাত দিতে পারে? হাতটা কি কাঁপে না? কোনো অপশক্তি যেন সাম্প্রদায়িক বীজ বপন করতে না পারে সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনে বিরোধিতা করছে। নেতাদের অভিযোগ, নতুন দল এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে। দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদে প্রেসক্লাবের সামনে হয় নাগরিক অবস্থান কর্মসূচি। আর সেখানে অংশ নেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, নতুন দল এনসিপি গোলমাল শুরু করে জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। 31 দফা রাষ্ট্র সংস্কারের রূপরেখা নিয়ে বুধবার দুপুরে শাহজাহানপুরে কর্মশালার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এতে বিএনপি নেতা মির্জা আব্বাস বলেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে। ভোট ও নির্বাচনকে তারা ভয় পায়। সন্ধ্যায় বাড়িধারায় ঢাকা মহানগর হেফাজতে ইসলামের ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এই নতুন দল আবার যেন এমন একটি গোলমাল শুরু করে নির্বাচনকে বিলম্বিত করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচনকে ভয় পান কেন আপনারা? এইটা না হলে নির্বাচন করা যাবে না, ওইটা না হলে নির্বাচন করা যাবে না। আরে ভাই, আওয়ামী লীগ তো দেশটাকে বাপের তালুক ভাবছিল, যার কারণে যা কিছু তাই বলছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবার মধ্যে একটা একতা, সবাই যেন আমরা সিটিজেন হিসেবে এই দেশে বসবাস করতে পারি। আমাদের মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো সময়ের কোনো বিঘ্ন না ঘটে। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালে নেতাকর্মীদের হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের দায়ের করা একটি মামলায় শেখ হাসিনা সহ 9 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বুধবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই পরোয়ানা জারি করেন। শেখ হাসিনা ছাড়াও পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক 2 আইজিপি হাসান মাহমুদ খন্দকার এবং বেনাজির আহমেদ ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। এছাড়া কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান এবং সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামের বিরুদ্ধেও পরোয়ানা জারি করা হয়েছে। আগামী 12ই মে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এটা বাংলাদেশের ইতিহাসের অন্যতম আলোচিত মানবাধিকার লঙ্ঘন এবং মানবতা বিরোধী অপরাধ। সে কারণে ট্রাইব্যুনাল অনেক পর্যালোচনার পরে এটাকে মানবতা বিরোধী অপরাধ হিসাবে চিহ্নিত করে এটাকে তদন্তের অধীনে নিয়ে এসেছে। অর্ধশত অপরাধী যারা এই অপকর্মের সাথে জড়িত তাদেরকে বিরুদ্ধে মামলা অভিযোগ দায়ের করেছি এবং তদন্ত সাপেক্ষে আরও যারা অপরাধী তাদেরকেও আমরা আইনের আওতায় আনার জন্য দাবি উত্থাপন করেছি। গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি, উপাত্ত পেয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রাইমা ফেসি কেস পাওয়ার পরে তাদেরকে বিরুদ্ধে এই মামলায় সোনারেস্টের আবেদন করলে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। 3 দিনের সফরে আজ বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক ছাড়াও তার সাথে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাবেন তিনি। যোগ দেবেন 1 লাখ রোহিঙ্গার গণ ইফতারে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা গুতেরেসের এই সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন। বলছেন, রোহিঙ্গাদের ভরণ পোষণ এবং প্রত্যাবাসন ইস্যুতে আর্থিক সহায়তা বৃদ্ধির উপর জোর দেবে বাংলাদেশ। জাতিসংঘের মহাসচিব হবার আগে থেকেই বাংলাদেশের রোহিঙ্গা সমস্যা নিয়ে অবগত আন্তোনিও গুতেরেস সবশেষ 2017 সালে
ঢাকা এসেছিলেন তিনি, গিয়েছিলেন কক্সবাজারে। প্রায় 7 বছর পর এবার ভিন্ন বাস্তবতা এবং পরিবর্তিত বাংলাদেশে 3 দিনের সফরে আসছেন তিনি। এবারে রোহিঙ্গা ক্যাম্পে যাবেন, সাথে থাকবেন খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর নিয়ে 14 মার্চ জাতিসংঘ মহাসচিব একটি প্রেস ব্রিফিং করতে পারেন। রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। এটা নিয়ে নতুন করে মানুষের ইন্টারেস্ট, গ্লোবাল যারা সুপার পাওয়ার বা রিজিয়নাল তাদের মধ্যে ইন্টারেস্ট তৈরি হয়, এটা আমরা আশা করব উনি একটা ভালো মেসেজ দিবেন। রোহিঙ্গাদের প্রত্যাবর্তন ছাড়াও রোহিঙ্গাদের কে বাংলাদেশে থাকাকালীন সময়ে যে ধরনের বৈশ্বিক সহায়তা প্রয়োজন সেই বিষয়েও একটা বড় রকমের আলোচনা এখানে হবে। এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা সম্পর্কে অবহিত করেছেন গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা। তিনি বলেন, মিয়ানমারে নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার প্রাপ্তিতে তার দেশ কাজ করছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী মামাদু তাঙ্গারা কথা বলেন। গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান যে তার দেশ মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার মামলা দায়ের করেছে এবং নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের ন্যায় বিচার নিশ্চিত করতে এটি এগিয়ে নিচ্ছে। জানান, গাম্বিয়ার প্রেসিডেন্ট এই বিষয়ে পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং এটি গুরুত্বর সঙ্গে দেখছেন। এ সময় অধ্যাপক ইউনূস গাম্বিয়াকে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার জন্য ধন্যবাদ জানান এবং মামলার সফল নিষ্পত্তির জন্য গাম্বিয়ার অবিচল প্রতিশ্রুতি ও প্রচেষ্টার প্রশংসা করেন। ধর্ষণের মামলায় দ্রুত এবং যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে আইন সংশোধন হচ্ছে। এরই মধ্যে খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সচিবালয়ে 5 দফা দাবি নিয়ে আইন উপদেষ্টার সাথে বৈঠক করেন ধর্ষণ বিরোধী মঞ্চের শিক্ষার্থীরা। মঞ্চের 25 জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি দিতে যান সচিবালয়ে। পরে আইন উপদেষ্টা বলেন, ধর্ষণ বিরোধী মঞ্চের দাবিগুলো যৌক্তিক। জানান, মাগুরা শিশু ধর্ষণের ঘটনায় কোনো প্রকার কাল বিলম্ব না করে যত দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব সে ব্যাপারে সজাগ সরকার। বলেন, গণ অভ্যুত্থানের মাধ্যমে যে বিজয় হয়েছে তার মূল কৃতিত্ব মেয়েদের। সেই মেয়েদের অর্জিত দেশে বিভিন্নভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারীর উপর নির্যাতন এবং হয়রানির ক্ষেত্রে সরকার 0 টলারেন্স নীতি গ্রহণ করেছে। জানান, মাগুরায় নির্যাতনের শিকার শিশুর মামলায় যেন কালক্ষেপণ না হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ অলরেডি ওই আসামি যারা আছে মাগুরার ঘটনায় তাদের অলরেডি ডিএনএ স্যাম্পল কালেক্ট করেছে গতকাল, এবং এটার বিচার কার্য কোন রকম কাল বিলম্ব না করে দ্রুত এবং ন্যায় বিচার যেন করা হয় সেই লক্ষ্যে আমাদের একটা বিশেষ নজরদারি থাকবে। স্বাধীনতার এত বছরেও শিক্ষা প্রতিষ্ঠানে আদর্শ নাগরিক গড়ার পরিবেশ তৈরি হয়নি, কথা বলেছেন জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। বুধবার সন্ধ্যায় রাজধানী নয়াপল্টনে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইসলামী ছাত্র শিবিরের ইফতার মাহফিলে কথা বলেন তিনি। জামায়াতের আমির বলেন, শিক্ষাঙ্গনে অস্ত্রবাজি এবং হানাহানির কারণে শিক্ষার্থীরা সঠিক দিক নির্দেশনা পায়নি। জুলাই অভ্যুত্থানের পর একটি সুন্দর রাষ্ট্র গঠনের প্রত্যাশা ছিল সবার, তবে সেটিও এখনও পূরণ হয়নি। অনুষ্ঠানে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, যাদের কারণে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল সেই শাহবাগের কুশীলবরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিস্টদের মোকাবেলা এবং শিক্ষাঙ্গনে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। এই সমাজ, এই রাষ্ট্রকে যারা পরিচালনা করবে তারা যদি আল্লাহর ভয়কে ধারণ করতে পারে, নিজের ব্যক্তির মাঝে এবং সামাজিকভাবে তাকওয়ার পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমাদের ন্যায় ইনসাফের সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। নতুন যে প্রত্যাশা জন্ম নিয়েছে একটি নতুন বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়া, আমরা সাধারণ অভিভাবক হিসাবে প্রত্যাশা করি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন শিক্ষা এবং গবেষণার কেন্দ্রে পরিণত হয়। এনআইডি সেবা উন্নত করতে বহির্বিশ্বের মতো স্বতন্ত্র ডেটা অথরিটি করতে চায় সরকার, তবে তা এখনও ধারণা পর্যায়ে। এমন তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বুধবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। জানান, স্বতন্ত্র ডেটা অথরিটি না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের অধীনেই থাকবে এনআইটি। নাগরিক তথ্য কোনো নির্দিষ্ট মন্ত্রণালয়ের কাছে থাকবে না জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, নাগরিকদের হয়রানি থেকে মুক্তি দিতে মানুষের সব তথ্যের একটি স্বাধীন ডেটা অথরিটি করা দরকার। সেখানে বিভিন্ন মন্ত্রণালয় তাদের প্রয়োজন অনুযায়ী তথ্য নেবে। নির্বাচন কমিশনকে আশ্বস্ত করে তিনি জানান, স্বতন্ত্র ডেটা অথরিটি হলে কমিশনের ভয় পাওয়ার কারণ নাই, কারণ তাদের ক্ষমতা হারাবে না, বরং বাড়বে।
আমাদের মেইন কাজ যে ডেটাটা যেখানে আছে সেখানে আপাতত থাকবে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে আমাদেরকে ইন্টার অপারেবিলিটিগুলো নিশ্চিত করে ফেলতে হবে এবং এটা মাস্ট। এটা যদি আমরা না করতে পারি তাহলে যে আমরা বলছি যে সরকারি সেবা মোবাইল ফোনে নিয়ে যাওয়া বা ডিজিটাল ডিভাইসে নিয়ে, এটা কিন্তু আমরা করতে পারবো না। আপনি জানেন যে এখনও পাসপোর্টের ফর্ম ফিল আপ করতে গেলে প্রায় 30 ধরনের তথ্য ম্যানুয়ালি ইনপুট করতে হয়। আমরা চাই যে নাগরিকদেরকে এই হয়রানি থেকে মুক্ত করতে। লিবিয়া ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে আটক 106 জন সহ দেশটিতে বিপদগ্রস্ত মোট 176 জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। আজ ভোরে তাদের ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহায়তায় তাদের দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস। স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার এবং দূতাবাসের অন্য কর্মকর্তারা। গেল বছরের জুলাই থেকে প্রায় 4,500 বাংলাদেশি নাগরিককে নিরাপদে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস ভবিষ্যতেও লিবিয়ায় আটক এবং বিপদগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যয় জানিয়েছেন রাষ্ট্রদূত আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। অবশেষে ব্রিটিশ নাগরিকত্ব ফিরে পেয়েছেন জঙ্গি গোষ্ঠী IS এর সদস্য শামীমা বেগম। সম্প্রতি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট এক রায়ে তার নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয়। বুধবার বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ মানবাধিকার সংস্থা UK হিউম্যান রাইটস ব্লক। সুপ্রিম কোর্টের এই রায় অনুযায়ী শামীমা আইনি দৃষ্টিকোণ থেকে আবারও ব্রিটিশ নাগরিক হিসেবে বিবেচিত হবেন। ব্রিটিশ নাগরিক শামীমা বেগম 2015 সালে মাত্র 15 বছর বয়সে IS এ যোগ দিতে সিরিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি ডাচ নাগরিক ইয়াগো রিয়েডিকে বিয়ে করেন এবং 3 সন্তানের জন্ম দেন, যাদের সবাই পরবর্তীতে মারা যায়। 2019 সালে সিরিয়ার আল হুল শরণার্থী শিবিরে অবস্থানকালে ব্রিটিশ সরকার তার নাগরিকত্ব বাতিল করে। পতিত সরকারের ভূত এখনো যায়নি পুলিশ এবং প্রশাসনের মাথা থেকে, তাই তাদের অনেকেই চাইছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। বুধবার বিকেলে সদরের চৌরি পঞ্চগ্রাম ঈদগাহ মাঠে যুবদলের প্রয়াত নেতা শাহিন আলমের স্মরণ সভায় তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ এবং প্রশাসনের অনেকে কাজ করছে না, তাই সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের তাগিদ দেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। এ সময় ধর্ষণের শাস্তি নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বানও জানান রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এখনো পুলিশ এবং প্রশাসনের মধ্যে থেকে যায় না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই পুলিশ এই প্রশাসন তারা চাচ্ছে এই অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করে দিতে। রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদে অভিযান চালিয়েছে ধানমন্ডি থানা পুলিশ। বেলা 12টার দিকে 7 মসজিদ রোডে ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই অভিযান চালানো হয়। উচ্ছেদ অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে গড়ে তোলা দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় উচ্ছেদ অভিযানে বাধা দেয় বেশ কয়েকজনকে আটকও করা হয়। ধানমন্ডি থানা পুলিশ সাংবাদিকদের জানায়, ফুটপাত দখল করে দোকান করা যাবে না। যারা এখনও অবৈধ স্থাপনা করে ব্যবসা করছে তাদের নিজ দায়িত্বে সরে যাওয়ার আহ্বান জানায় পুলিশ। বুধবার গভীর রাতের আগুনে পুড়ে গেছে মহাখালী 7তলা বস্তির প্রায় 2 শতাধিক ঘর। নিঃস্ব আশ্রয়হীন কয়েকশো মানুষ। রমজান মাসে সেহরি রোজার ইফতার ছাপিয়ে তাদের হাহাকার এখন মাথা গোজার ঠাঁই নিয়ে। বুধবার ভোর রাতে সেহরির সময় আগুন লাগে মহাখালী 7তলা বস্তিতে। 1.5 ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট, কিন্তু ততক্ষণে ছাই 2 শতাধিক ঘর। ফায়ার সার্ভিস জানায়, অগ্নিকাণ্ডের খবর পেয়ে 10 মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় তাদের প্রথম ইউনিট। পরে যোগ দেয় আরও 7টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং হতাহতের কোনো খবর জানা যায়নি। বস্তিবাসীর মতে এর আগে বেশ কবার আগুন লেগেছে এখানে। আনুমানিক 5টা 20 মিনিটের সময় আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুন এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে আছে, বাট এখন ড্যাম্পিং ডাউন চলছে। আমাদের লোকজন ভিতরে ঢুকেছে। আপনারা দেখতে পেয়েছেন যে টিনের নিচে এখনো ছোট ছোট ফ্লেম আছে। টিন সরিয়ে আমাদের লোকজন কাজ করতেছে। ক্ষয়ক্ষতি এবং অগ্নিকাণ্ডের কারণ এটা এখনই বলা যাবে না। আমাদের অগ্নি নির্বাপন কাজ এখনো চলছে।
সিলেটের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা প্রায় 12 কোটি টাকার পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। বুধবার সন্ধ্যায় নগরীর রাখালিয়ায় সংবাদ সম্মেলনে বিজিবি আরও জানায়, মঙ্গলবার বিজিবির 48 ব্যাটালিয়নের আওতাধীন গোয়াইনঘাটের প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থান থেকে এই চালান জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি সহ বিভিন্ন কাপড়, কসমেটিক্স, জিরা, বাসমতি চাল, ফল, পোস্তদানা, কাজু বাদাম ও কিসমিস। এটি সিলেট সীমান্ত থেকে উদ্ধার হওয়া এ যাবৎকালে সর্ববৃহৎ চোরাই পণ্যের চালান বলেও নিশ্চিত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। সিলেটে জানেন সরলকালের সবচেয়ে বড় একটা সিজার, যেটা 12 কোটি টাকা একদিনে এই শাড়ি কাপড়, যাতে কোনোভাবেই ঈদকে সামনে রেখে কোনোভাবেই যেন আমাদের পার্শ্ববর্তী থেকে অবৈধ মালামাল ট্যাক্স ফাঁকি দিয়ে যেন বাংলাদেশের অভ্যন্তরে না ঢুকতে পারে, এই ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। অবশেষে ট্রেনে জিম্মি নাটকের অবসান হলো পাকিস্তানে। সামরিক বাহিনীর অভিযানে নিহত হয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির 33 সদস্য। বেলুচিস্তানে ছিনতাই হওয়া ট্রেনের যাত্রীদের সবাইকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সামরিক বাহিনী। অভিযানের সময় সন্ত্রাসীদের সাথে গোলাগুলিতে 4 সেনা সদস্য নিহত হয়েছে। যাত্রীদের মধ্যে কেউ হতাহত হয়নি বলে জানানো হয়। গেল মঙ্গলবার বেলুচিস্তানের পাহাড়ি এলাকা বোলান পাসের কাছে কোয়েটা থেকে ছেড়ে আসা একটি ট্রেনে হামলা করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি সেটি জিম্মিতে নেয়। রেললাইন উড়িয়ে দিয়ে পাহাড়ের নিচে একটি টানেলের কাছে থামাতে বাধ্য করে যাত্রীবাহী ট্রেনকে। 9টি বগি দখলে নিয়ে জিম্মি করা হয় প্রায় 500 যাত্রীকে। এই ছিল আজকে সব খবরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।